আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 20 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, যৌতুকের দাবিতে কাটিগড়ায় 2 সন্তানের জননীকে পিটিয়ে হত্যা স্বামীর। রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাবে পুলিশ। টার্গেট লোয়ার হাফলং, লামডিং, শিলচর ও বদরপুর। আসাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সাংসদ কোনাদ পুরকায়স্থ। ইউজিসির প্রস্তাব পুনর্বিবেচনার আর্জি। বরাকে 9টি উপডাকঘর বন্ধ। চিফ ও পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে ফোনালাপ সাংসদ কোনাদের। মুক ও বধির ছাত্রীকে দর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে বিশাল মিছিল করিমগঞ্জে। অ্যাম্বুলেন্সের কাচ বাস ভেঙে গুরুতর আহত চালক। এবং সর্বশেষ খবরটি হল, করিমগঞ্জ জেলার হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদিতে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা। এবারে শুনুন বিস্তারিত খবর। যৌতুকের দাবিতে 10 মাসের সন্তান থাকা স্ত্রীকে পিটিয়ে মারল স্বামী। কাছাড় জেলার কাটিগড়ায় সংঘটিত হয়েছে মর্মান্তিক এই হত্যাকাণ্ড। থানায় জমা পড়েছে এজাহার। প্রাপ্ত খবর মতে, কাটিগড়া থানা এলাকার জগদীশপুর চতুর্থ খণ্ড গ্রামের শফিকুল হকের পুত্র সমীর উদ্দিনের সঙ্গে 2021 সালে একই গ্রামের আব্দুর রহিমের কন্যা রেশমা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে স্ত্রীর উপর শারীরিক মানসিক অত্যাচার শুরু করে স্বামী ও তার পরিবার। এ নিয়ে বার কয়েক গ্রামীণ বিচার সভাও বসেছিল। আপোষ মীমাংসার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করাও হয়েছিল। কিন্তু সোমবার ঘটে যায় চরম বিপত্তি। লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে বসেন স্বামী। কাটিগড়া থানায় রেশমার মা মুসলিমা বেগমের দায়ের করা এজাহারে অন্তত এমনটাই অভিযোগ করা হয়েছে। এজাহারে তিনি বলেছেন, সমীর উদ্দিন এবং তার বাবা শফিকুল হক ও মা আজিরা বেগম মিলে তার মেয়েকে হত্যা করেছেন। স্বামী এবং তার পরিবারের লোকদের মারের চোটে গুরুতরভাবে আহত অবস্থায় সোমবার সন্ধ্যা 8:15 রেশমা বেগম নিজেই ফোন করে একথা তাদের জানিয়েছিলেন। ফোন পেয়ে তারা মেয়ের বাড়িতে ছুটে গেলেও মেয়ের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। পরে রাত 11:30টায় জানতে পারেন আহত অবস্থায় তাদের মেয়েকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে গেছেন স্বামীর বাড়ির লোকজন। কিন্তু রেশমার অবস্থা সংকটজনক থাকায় কাটিগড়া থেকে রাতেই তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রেশমার বাবার বাড়ির লোকদের অভিযোগ, যৌতুকের জন্যই মেয়েটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 10 মাসের কুলের শিশুসহ 2টি সন্তানের জননী ওই মহিলা। এজাহার গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যায় কাটিগড়া থানার ওসি জোসেফ বি কেইবম জানান, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ পোস্টমর্টেম করা হয়েছে। এজাহার নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তী খবর, রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাবে পুলিশ। টার্গেট লোয়ার হাফলং, লামডিং, শিলচর ও বদরপুর। এই অঞ্চলের রেলের অধীনে থাকা জমিগুলো যারাই দখল করে রেখেছেন তাদের এবার সাবধানবাণী শুনিয়ে দিয়েছে এনএফরেল। লামডিং ডিভিশনের অধীনে রেল শহর লামডিং শহরের অর্ধেক জায়গায় রেলের। এসব জমি একাংশ মানুষ অবৈধভাবে দখল করে ঘরবাড়ি তৈরি করেছেন, কেউ আবার দোকান খুলেছেন। তেমনি মিটার গেজের সময় গিজ গিজ করা লোয়ার হাফলং স্টেশন সহ রেলের কোয়ার্টার সহ জমিও দখল করেছেন অনেকেই। একই অবস্থা শিলচর ও বদরপুরেও। এবার এসব বেদখলকারীদের থেকে জমি ফিরিয়ে আনতে ব্লুপ্রিন্ট তৈরি করেছে এনএফরেল। যে কোনো সময় উচ্ছেদ অভিযান শুরু হতে পারে। সোমবার হাফলংয়ে জটিকা সফরে এসে এই মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এনএফরেলের লামডিং ডিভিশনের এক শীর্ষ আধিকারিক। তিনি স্পষ্ট ভাষায় জানান, রেলের জমি হচ্ছে রেলেরই। রেলওয়ে মালিকানাধীন জমি। রেলের জমি দখলমুক্ত করতে যে কোনো সময় মাঠে নামতে পারে রেলওয়ে প্রোটেকশন বাহিনী এবং রেল আধিকারিকরা। লোয়ার হাফলং, লামডিং, শিলচর ও বদরপুরে এই অভিযান চালানো হবে বলে মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য 2014 সালে লামডিং বদরপুর সেকশনে বন্ধ হয়ে যায় শতাব্দী প্রাচীন মিটার গেজ লাইন।
স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় আসবাবপত্র। স্টাফ কোয়ার্টার থেকে নিউ হাফলং কোয়ার্টার চলে আসেন স্টাফরা। রেল পুলিশের বেরাক নিউ হাফলং স্টেশনে শিফট হয়ে যায়। ফলে একটা সময় ট্রেন যাত্রীর জন্য গিজগিজ করতে থাকা লোয়ার হাফলং স্টেশনে এখন শুধুই নীরবতা বিরাজ করছে। এই সুযোগে 2015 সালের জুলাই থেকে একটি দুটি করে কোয়ার্টারগুলো অবৈধভাবে দখলদারদের কবলে চলে যেতে শুরু করে। বর্তমানে লোয়ার হাফলংয়ে থাকা রেলের পুরো জমি ও কোয়ার্টার দখলদারদের দখলে রয়েছে। এই খবরটা আগেই জানতো এনএফরেল। কয়েক মাস আগে কাউকে কিছু না জানিয়ে লোয়ার হাফলংয়ে থাকা রেলের সম্পদের পুরো রিপোর্ট নিয়ে যান এনএফরেলের লামডিং স্থিত ডিআরএম কার্যালয়ের কয়েকজন আধিকারিক। তেমনি লামডিং, বদরপুর ও শিলচরের বেদখলের রিপোর্টও নেওয়া হয়েছে। এবার সেই রিপোর্টের উপর ভিত্তি করে অভিযান চালানো হবে বলে জানা গেছে। পরবর্তী খবর, মূক ও বধির ছাত্রীকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মিছিল করিমগঞ্জে। জেলার রাতাবাড়ি এলাকার জনৈক মূক ও বধির ছাত্রীকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মঙ্গলবার এআইডিএসও এবং এআইএমএসএস এর যৌথ উদ্যোগে শ্রীভূমি শহরে স্কোয়াড মিছিলের আয়োজন করা হয়। স্কোয়াড মিছিলটি শ্রীভূমি শহরের অগ্নি নির্বাপক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সন্তরবাজারের সামনে পর্যন্ত পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়াজ তুলেন, রাতাবাড়ির মূক ও বধির ছাত্রীকে ধর্ষণকারীদের কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মদ, ড্রাগস, অশ্লীলতার প্রচার ও প্রসার শক্ত হাতে রুখতে হবে। স্কোয়াড মিছিলের শেষে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এআইএমএসএস এর জেলা সম্পাদক পিকলু দে এবং এআইডিএসওর জেলা সম্পাদক সঞ্চিতা শুল্ক। তারা বলেন, রাজ্যের আইন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার সুযোগ নিচ্ছে দুষ্কৃতকারীরা। তা না হলে কিভাবে এসব জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে। তারা বলেন, জনৈক মূক ও বধির ছাত্রীকে তার ভাইয়ের সাথে হাঁটার সময় জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নির্জন স্থানে ফেলে চলে যায় দুষ্কৃতিকারীরা। এসব ঘটনা ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তাকেই আজ গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এ ধরনের ঘটনা প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রতিশ্রুতিকে কার্যত টুনকো করে দিয়েছে। তারা এও বলেন, স্বাধীনতা দিবসের দিন 8ম শ্রেণীতে পাঠরত একটি ছাত্রীকে তার প্রধান শিক্ষকের যৌন লালসার শিকার হওয়ার অভিযোগও উত্থাপিত হয়েছে। পরবর্তী খবর, বরাকে 9টি উপডাকঘর বন্ধ। চিফ পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে ফোনালাপ কোনাদের। শিলচর শহরের 4টি উপডাকঘর সহ বরাক উপত্যকার 9টি উপডাকঘরে এখন তালা ঝুলছে। বিভাগীয় নির্দেশে আচমকা এসব ডাকঘর বন্ধ হয়ে পড়ায় প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছেন অগণিত গ্রাহক ও সাধারণ মানুষ। খবরটি পেয়ে গভীর উদ্বিগ্ন রাজ্যসভার সদস্য কোনাদ পুরকায়স্থ। তৎক্ষণাৎ মোবাইল ফোনে বিভাগের চিফ পোস্টমাস্টার জেনারেল অরবিন্দ বর্মার সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে চিফ পোস্টমাস্টার জেনারেলকে ফোন করে তিনি বলেন, হঠাৎ করে উপত্যকার 9টি বন্ধ হয়ে পড়ায় প্রচণ্ড অসুবিধা ও ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। গ্রাম বরাকের এসব ডাকঘরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সাধারণ মানুষ। বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি চিঠিপত্রের আদান প্রদান ছাড়াও নিয়োগপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ডও পাঠানো হয় ডাকঘরে। আজকাল রেকারিং ডিপোজিট, সেটিংস সহ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে ডাকঘরে। হঠাৎ করে এসব প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে দেওয়ায় উদ্বেগের স্রোত বইছে জনমানসে। এ সম্পর্কে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের পক্ষে তাকে একাধিক স্মারকপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণে চিফ পোস্টমাস্টার জেনারেলকে বলেছেন সাংসদ কোনাদ। তিনি উল্লেখ করেছেন, হঠাৎ এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় জনমনে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিবাদ মুখর হয়েছেন সাধারণ মানুষ। তাছাড়া বরাকের উপডাকঘরগুলো এখন লাভজনক প্রতিষ্ঠান। ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ডাকঘরের গ্রাহক সংখ্যা বাড়ছে তরতরিয়ে। এরপরও কেন বরাকের 9টি উপডাকঘর বন্ধ দিল বিভাগ, তা বোধগম্য হচ্ছে না। ডাকঘরগুলো যাতে বন্ধ না হয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিভাগীয় আধিকারিককে জানিয়ে দেন সাংসদ কোনাদ পুরকায়স্থ।
পরবর্তী খবর, শ্রীভূমি জেলার হোটেল রেস্টুরেন্ট ইত্যাদিতে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা। করিমগঞ্জ জেলার হোটেল রেস্টুরেন্ট দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে 14.2 কেজি ওজনের ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে করিমগঞ্জের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা আয়ুক্ত স্বাক্ষরিত খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘরোয়া বা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা 2000 সালের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস রেগুলেশন অফ সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন আদেশকে লঙ্ঘন করে। পাশাপাশি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহারের ফলে ঘরোয়া এলপিজি সিলিন্ডার সরবরাহের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং প্রকৃত ঘরোয়া উপভোক্তার সময় মতো যোগান পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া বাণিজ্যিক এলপিজি করের সরকারি রাজস্বেরও ক্ষতি হচ্ছে। তাই বিজ্ঞপ্তিতে ব্যবসায়িক কাজে শুধু 19 কেজি অথবা 5 কেজি এফটিএল কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া করিমগঞ্জ জেলায় হোটেল রেস্টুরেন্ট দোকান ইত্যাদি বাণিজ্যিক প্রতিষ্ঠানে যদি 14.2 কেজি ওজনের ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে পাওয়া যায় তবে তা তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুসারে জরিমানা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। জনগণের সুরক্ষায় ও ঘরোয়া এলপিজির সমবিতরণ সুনিশ্চিত করতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তী খবর, অ্যাম্বুলেন্সের কাজ বাসে ভেঙে গুরুতর আহত চালক। আমড়াঘাট শিলচর সড়কের পালংঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সুব্রত নাথ গুরুতর আহত হয়েছেন। রাস্তার উপর অরক্ষিত অবস্থায় ফেলে রাখা একটি বাস অ্যাম্বুলেন্সের সামনের কাঁচ ভেঙে তার গলায় ঢুকে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় মানুষ এবং পুলিশের তৎপরতায় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তার করুণ দশা এবং প্রশাসনের উদাসীনতা নিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। জানা গেছে কচুদরম থানার হরিণা বস্তির বাসিন্দা সুব্রত নাথ একটি মৃত্যুঞ্জয় 108 অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাচ্ছিলেন। পালংঘাট থানার কাছে ফিশারির কাজের জন্য একটি বাস টেলা থেকে নামানোর সময় সেটি হঠাৎ করে দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে চালককে আঘাত করে। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ এবং পালংঘাট পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত সুব্রতকে অন্য একটি গাড়িতে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তী খবর, আসাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাংসদ কোনাদের। আসাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপনে উদ্যোগ নিলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। এ বিষয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন তিনি। আসাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি যে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় তা তুলে ধরেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। এ সম্পর্কে একটি চিঠিও কেন্দ্রীয় মন্ত্রী প্রধানকে তুলে দেন তিনি। প্রায় 1.5 দশক আগে 2010 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব দেয় ইউজিসি। এরপর ইউজিসির কাছে ডিপিআর পাঠায় আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু কোনো এক অজানা কারণে প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তদানীন্তন শিলচর লোকসভা আসনের সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আলোচনায় সে কথা উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান সাংসদ কোনাদ। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীকে সাংসদ কোনাদ পুরকায়স্থ এও জানান যে মেডিকেল কলেজ স্থাপনে আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পর্যাপ্ত জমি রয়েছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এ বিষয়ে সদর্থক পদক্ষেপ নিলে পূর্ণ সহযোগিতায় প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাংসদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপন হলে বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নত চিকিৎসা, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবায় আরেক দিগন্ত উন্মোচিত হবে।
এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় চাহিদা পূরণের সঙ্গে শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ প্রদানের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এমন প্রকল্প। তাই ইউজিসির প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর বলিষ্ঠ হস্তক্ষেপ চান সাংসদ কনাদপুর কায়স্থ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।